সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে মিড রেঞ্জ ক্যাটাগরির আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির নাম হতে চলেছে Vivo Y22s। হ্যাঁ দর্শক বন্ধুরা, Vivo Y22s। Vivo Y22-র পরিবর্তে এখানে Vivo Y22s লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে অফিসিয়ালি লঞ্চ হবে, এটি 100% শিওর। আর অফলাইন মার্কেটে এই ফোনটির প্রি অর্ডারও শুরু হয়ে গেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু কয়েকদিনের মধ্যে লঞ্চ হচ্ছে সেহেতু এই ফোনটির বাজার মূল্য আসলে কেমন হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ভিভো বলছে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, এজি গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ক্যামেরা মডিউল দেখতে কিন্তু ভালোই লাগছে, অনেকটা ভিভো V25 সিরিজের মতো। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 192 গ্রাম, যার কারণে এক হাতেই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP5X এবং IPX4 রেটিং, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি microSD কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। 2022 সালের এই সময়ে এসে এই বিষয়টি খারাপ লেগেছে। এখানে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করলে সামনে থেকে দেখতেই ফোনটিকে আরও বেটার লাগতো। ভিভো বরাবরই এরকমটাই করে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ডার্ক ব্লু এবং ইয়েলো গ্রিন। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে এই ফোনটির ডিজাইন পার্সোনালি খুবই ভালো লেগেছে। ভিভো সবসময় ডিজাইনের দিকে বেশি ফোকাস করে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, তবে ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। HD প্লাসের ডিসপ্লে হলেও ওই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টসের রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। তবে HD প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা 100% ফিল করবেন, আর ডিসপ্লের কালার কোয়ালিটিতেও কিছুটা ঘাটতি ফিল করবেন। দেশের বাজারে ভিভো এই ফোনটির যা প্রাইস রাখবে সেই হিসেবে অবশ্যই ফোনটিতে ফুল HD প্লাসের ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। আমার মনে হয় ভিভোর এই ফোনটিতে ডিসপ্লেতে আর একটু বেটার কাজ করা প্রয়োজন ছিল। আপনারা কি মনে করেন? 20,000 টাকার উপরের ফোনে কি আপনারা HD প্লাসের ডিসপ্লে আশা করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FuntaOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 680 চিপসেটটা কিন্তু বিভিন্ন ভালো ফোনে ব্যবহার করা হয়েছে, যেমন Redmi Note 11, এছাড়াও Realme 9i। এইগুলো ফোনে কিন্তু এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এই চিপসেটের রেজাল্টও কিন্তু মোটামুটি ভালোই। আর Adreno 610 জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হাই সেটিংসে গেমস খেলতে গেলেই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছুটা ফিল করবেন। অন্যদিকে আবার মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব ভালোভাবে করতে পারবেন। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি খুবই ভালো হবে, যেহেতু এই ফোনে থাকছে FuntaOS 12। এই ফোনটি দেশের বাজারে একটি অথবা দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB RAM 128GB ROM অথবা 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা microSD কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে শুধুমাত্র ডুয়েল LED ফ্ল্যাশ,
তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন, তাও আবার 30fps-এ। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30fps-এ শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি নাকি মোটামুটি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। কিন্তু আমার মনে হয় এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর না দিলেও ক্ষতি ছিল না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মাল ইউজ এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজ করেন, সেক্ষেত্রে 1 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি অথবা 2টি ভেরিয়েন্টে আসতে পারে। যদি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 6GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 টাকা। আর যদি 8GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। তবে প্রাইস পয়েন্ট অবশ্যই কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কি অফার করছে, তা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এবং মোটামুটি ভালো চিপসেট, আর ক্যামেরা সেকশন অ্যাভারেজ। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লে সেকশন খুবই খারাপ থাকছে। HD+-এর একটি ডিসপ্লে, যা পার্সোনালি আমার কাছে খুবই খারাপ লেগেছে। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ভিভোর একটি সুন্দর দেখতে ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। আর তাছাড়া যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডের দিকেও যেতে পারেন। মার্কেটে এরকম প্রাইস পয়েন্টে অনেক ভালো ভালো ফোন কিন্তু রয়েছে। আশা করি Vivo Y22s এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।